স্ত্রীর ক্ষেত্রে সে বেদম প্রহার করা শুরু করে। এমন ভাবে বেদম প্রহার করবে, তো মারতে মারতে একবারে অজ্ঞান করে ফেলবে, অজ্ঞান করে দিবে। এখন কিছুক্ষণ পরে আবার সে অনুতপ্ত হবে যে আসলে আমার স্ত্রীকে এইভাবে মারাটা ঠিক হয় নাই। তখন দেখবেন পরের দিন তার নামে ১০ কাঠা জমি লিখে দিচ্ছে। অথবা বাজারে গিয়ে সুন্দর, সুন্দর তার ড্রেস কিনে দিচ্ছে, শাড়ি কিনে দিচ্ছে অথবা তাকে কোন কিছু উপহার দিচ্ছে। এই যে খামখেয়ালিপনা, এটা কিন্তু আমরা মেডোনেমের রোগীদের ক্ষেত্রে দেখি। তো এখন এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যদি গনোরিয়ার ইতিহাস থাকে এবং সেটা বংশানুক্রমিকভাবে কয়েক পুরুষের ইতিহাসে এটা তথাকথিত আরোগ্যের নামে সাপ্রেস হয়ে থাকে এই গনোরিয়া, সেই ক্ষেত্রে সন্তানের উপরে কিন্তু মেডোনামের চিত্র আসতে পারে। এই ক্ষেত্রে আমরা মেডোনাম এপ্লাই করতে পারি। এদের মধ্যে দেখবেন যে প্রচন্ড সেক্সুয়াল ডিজায়ার থাকবে, ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার থাকবে এবং এদের মধ্যে অত্যন্ত অস্থিরতা থাকবে এবং সবকিছু একটা গোপন করার একটা প্রবণতা থাকবে। এরা যেমন আপনার এক্সট্রোভার্টেড হয়, বিপরীত মনোভাবাপন্ন লক্ষণও তাদের মধ্যে আমরা দেখি। তাদের মধ্যে ভীরুতা থাকে। যখন তার মধ্যে ভীরুতা দেখা দিবে, তখন সে রিজার্ভড হয়ে যাবে। তাদের ইমোশন অনেক সময় তারা হারিয়ে ফেলে। তাদের মানসিক যে শক্তি, এটা অনেক সময় হারিয়ে ফেলে। এরা অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়। এরা ফরগেটফুল হয়ে যায়। দেখবেন যে অতীতের ১০ বছর আগের যে ইতিহাস, মেডোনাইমের রোগী ১০ বছর আগের ইতিহাস সে মনে রাখতে পারে। কিন্তু বর্তমান যে ঘটনা, রিসেন্টলি যে সমস্ত ঘটনা ঘটছে, সকালে সে কি খাবার খেয়েছে, এটা সে মনে রাখতে পারে না, দুপুরে বলতে পারে না। দুপুরে কি ধরনের খাবার খেয়েছে, সেটা রাতে সে বলতে পারে না। অথবা এমনও হতে পারে, কোন মানুষের নাম সে মনে রাখতে পারে না। এমনকি নিজের নামও সে স্মৃতিপটে রাখতে পারে না। যখন হয়তো সে ভাইভাই গেছে পরীক্ষা দেওয়ার জন্য। যখন তার নাম জিজ্ঞেস করতেছে, তোর নাম মনে আসে না। তো তার বন্ধু যদি পাশে থাকে, রহিম, করিম বলে যে ডাক দেয়, "এই দোস্ত আব্দুর রহিম তুমি কেমন আছো?" তখন সে ঠিকই বলতে পারে, "হ্যাঁ, হ্যাঁ, আমার নাম তো মনে পড়েছে। আমার নাম আব্দুর রহিম।" তো এই অবস্থা কিন্তু খুব রেয়ার ঘটে। আমরা দেখি যে মেডোনেমের রোগীদের মধ্যে তাদের স্মৃতিশক্তি এমনভাবে লোপ পেয়ে যায় যে বর্তমানে যে সমস্ত ঘটনা এরা কিন্তু ভুলে যায়। এমনকি নিজের নাম পর্যন্ত ভুলে যায়। স্থানের নাম ভুলে যায়। এরা লিখতে গিয়ে ভুল করে, মিস্টেক করে রাইটিং এ। বিশেষ করে শব্দের আদি অক্ষর লিখতে গিয়ে এরা ভুল করে ফেলে। এদেরকে আপনি ডাকতেছেন অন্যমনস্ক অবস্থায় আছে। এখন অনেকক্ষণ ডাকাডাকির পরে সে হয়তো সাড়া দিচ্ছে। এদের কিন্তু যেমন স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, আবার অপরদিকে এদের তীক্ষ্ণ মেধাও থাকে। কিন্তু এদের কনসেনট্রেশনটা অত্যন্ত ডিফিকাল্ট থাকে। যদিও তাদের মেধা আছে, স্মৃতিশক্তি ভালো, এরা ইন্টেলেকচুয়াল, কিন্তু তাদের কনসেনট্রেশনটা অত্যন্ত কঠিন হয়ে যায়। একটা হয়তো অনুচ্ছেদ পড়তেছে, পড়তে তার মনোযোগ প্রবৃত্তি না থাকার ফলে পরে নেক্সট আরেকটা যখন অনুচ্ছেদ সে পড়া শুরু করেছে, পূর্বের অনুচ্ছেদটা ভুলে যায়। যদিও তার মেধা ভালো আছে, স্মৃতিশক্তি ভালো আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখবেন ১ম ছাত্র সে কি পড়েছে, ১ম অনুচ্ছেদ সে কি পড়েছে, এটা ২য় অনুচ্ছেদ পড়তে সে বলে যায়। কিন্তু অতীতের ইতিহাস, ২০ বছর আগের ইতিহাস, ৫ বছর আগের ইতিহাস সে ভালোভাবে মনে রাখতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা মেডোনেমের কথা চিন্তা করতে পারি। আবার এমনও হতে পারে যে মেডোনেমের রোগীদের মধ্যে আমরা এমনও দেখি যে সে যদি কাজ করে, সে অত্যন্ত তড়িঘড়ি ভাবে কাজ করতে থাকে। মেডোনেমের রোগী কি তড়িঘড়ি কাজ করতে থাকে না? অত্যন্ত তড়িঘড়ি করবে। দেখবেন যে তার কাজকর্ম খুব তড়িঘড়ি করতে গিয়ে সে অত্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। অত্যন্ত কি হয়ে যাচ্ছে? অত্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে। আবার সে যখন রাস্তা দিয়ে চলতে থাকে, তার অ্যাক্সিডেন্ট করার একটা টেনডেন্সি তার মধ্যে দেখা দেয়। হয়তো রিক্সার সাথে ধাক্কা লেগে যাচ্ছে অথবা অন্য কোনো গাড়ির সাথে তার ধাক্কা লেগে যাচ্ছে। এখন এই রোগীর ক্ষেত্রে গণরায় সে আক্রান্ত হয়েছিল, এটা সাপ্রেসড হয়ে গেছে। এখন তার মানসিক অবস্থা এমন আছে, এই ক্ষেত্রে আমরা মেডিনোম ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারি না। আবার এমনও হতে পারে যে তার
সমস্ত শরীরে উত্তাপের শ্বাস বয়ে যাচ্ছে, প্রচন্ড উত্তাপ, হাতের তালুতে জ্বালা, পায়ের তালুতে জ্বালা, মাথার তালুতে জ্বালা, সমস্ত শরীরে জ্বালা। কোথায় গেলে একটু সে শান্তি পাবে, কোথায় গেলে একটু সে স্বস্তি পাবে, এই স্বস্তির নিঃশ্বাস কোথায় গেলে সে পাবে? মুক্ত বাতাসে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, খোলা বাতাসে গেলে স্বস্তির নিঃশ্বাস সে ফেলতে পারে। খালি পায়ে যখন সে নগ্ন পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যখন আপনার চেম্বারে এই গনরিয়া সাপ্রেসড করে এসে আপনার চেম্বারে আসবে, তখন দেখবেন যে সে জুতাটা পায়ের থেকে খুলে ফুলের যখন হাঁটাহাঁটি করে, তখন সে একটু কমফোর্ট ফিল করতেছে। অথবা গনরিয়া সাপ্রেসড হয়ে একটা পর্যায়ে তার মানসিক অবস্থা এমন হয়েছে যে সন্তান স্কুলে গেছে, স্ত্রী অফিসে গেছে, অথবা অন্য আপনজন বাবা-মা যে কেউ যে কোনো কাজে উনি পাঠিয়েছেন, মেডানোমে রোগী পাঠিয়েছেন। উনি একটা পূর্বাভাস থেকে, একটা পূর্ব চিন্তা থেকে, পূর্ব কল্পনা থেকে সে অসুস্থ হয়ে যায়। এই অবস্থাও কিন্তু আমরা মেডানোমে রোগীদের ক্ষেত্রে দেখতে পারি। আবার দেখবেন যখনই প্রাণীর প্রতি কখনো একটু ভালোবাসা, কখনো নিষ্ঠুরতা, যেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে গনোরিয়া অতীতে সাপ্রেসড হয়েছে, সে অত্যন্ত নিষ্ঠুর হয়ে যায়, নির্দয় হয়ে যায় প্রাণী দেখলে, পশু পাখি দেখলে। এটাকে যতক্ষণ না মারতে পারবে, ওটাকে শেষ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হয় না। এমন মানুষ কি পাওয়া যায় না? জি স্যার। কিছু মানুষ রাগ হলে গরু, ছাগল, হাঁস, মুরগি যা পারবে একবারে কি আছাড় দিয়ে মেরে ফেলবে। এমন আছে না? এমনকি একটা পিঁপড়া দেখলে, একটা তেলাপোকা দেখলে, একটা সুসা দেখলেও এটাকে না মারা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এটাও কিন্তু আমরা মেডানোমে রোগীদের মধ্যে দেখি। আবার তার মধ্যে একটা অলীক কল্পনা থাকে, একটা ভ্রান্ত দর্শন থাকে। মনে হয় যে তাকে কেউ স্পর্শ করছে, এই ধরনের অলীক কল্পনা। অথবা কেউ পিছনে পিছনে উকি-ঝুঁকি মারছে, কেউ আমাকে ফলো করতেছে। এই অবস্থাও যদি আমরা কোনো রোগীর ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে আমরা মেডানোমের কথা চিন্তা করব। আবার অপরদিকে এই যে গনোরিয়া সাপ্রেসড এর ফলে দীর্ঘদিন সাপ্রেসড হয়ে আছে, এখন তার মধ্যে একটা দুর্ভাগ্যের ভয় থাকে। একটা কিছু যেন ঘটে যাবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে, এই ভয় সবসময় কাজ করতে থাকে। একটা অলীক কল্পনা থাকে, কল্পনা করতে থাকে, একটা ভ্রান্ত দর্শন করতে থাকে, একটা ইমাজিনারি জিনিসের প্রতি একটা ভয় থাকে। কল্পিত জিনিসের যে সমস্ত ভয় থাকবে, অস্থিরতা থাকবে, এমনকি তার মৃত্যু ভয়ও থাকতে পারে। অত্যন্ত ব্যস্তত্রস্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সিও মেডানোমের মধ্যে দেখা যাবে। আর যেই সমস্ত লক্ষণের কথা বলেছি, এই সমস্ত লক্ষণ যদি থাকে, আমরা এই মেডানোমের কথা চিন্তা করব। আবার যখন তার রোগ লক্ষণ দেখা দেয়, ওই রোগের কথাই চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে যায়। এই অবস্থাটাও মেডানোমের রোগীদের ক্ষেত্রে দেখি। তার চিন্তাটা কি আসলে ছিল? নো, তার চিন্তাটা ছিল না। খুব দ্রুত চিন্তা করতে পারে, সে দ্রুত ডিসিশন নিতে পারে। এই অবস্থা যদি আমরা কোনো রোগীর ক্ষেত্রে দেখি, তাহলে অবশ্যই আমরা মেডানোমের কথা চিন্তা করব। দেখবেন এই মেডানোমের রোগী অত্যন্ত স্বাধীন চেতা হয়। সে অবাধে মেলামেশা করবে, অবাধে যেখানে সেখানে গমন করবে। এগুলো আবার একটা পর্যায়ে চাপা দেওয়ার যদি ইতিহাস পাই, এবং সেটা বংশগত আহ, যদি এই ধরনের রোগ লক্ষণ থাকে, গণনার ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে আমরা মেডিনোম ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করব না। আবার দেখবেন যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী এবং স্ত্রী দেখেন, এখন স্বামী যদি আক্রান্ত হয়ে থাকে গনোরিয়ায়, এটা বংশানুক্রমিক ভাবে স্বামী আক্রান্ত হয়েছে, কিন্তু স্ত্রী আক্রান্ত হয়েছে স্বামীর কাছ থেকে। স্ত্রী আক্রান্ত হয়েছে কার থেকে? স্বামীর থেকে। এখন স্বামীকে যতই চিকিৎসা করানো হোক না কেন, এই পুরুষটাকে যতই মেডিসিন দেওয়া হোক না কেন, স্ত্রীকে মেডিসিন না দেওয়া পর্যন্ত এই রোগীকে কি ভালো করা সম্ভব হবে? এই গনোরিয়া সিরাপটা বের করা সম্ভব হবে? দেখবেন যখনই এই পুরুষ বিয়ে শাদীর পরেই এই মহিলার অর্থাৎ তার স্ত্রীর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বাধক ব্যথা দেখা দিচ্ছে, পেইনফুল মেনস্ট্রুয়েশন দেখা দিচ্ছে, অথবা অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, অথবা বিয়ের 6 মাস পরেই
দেখা গেল তার জরায়ুতে টিউমার হয়েছে, ওভারিয়ান সিস্ট হয়েছে, এটা কিন্তু স্বামীর কাছ থেকে সে পেয়েছে। সে হচ্ছে অর্জিত আর স্বামী হচ্ছে অর্পিত। সে কি অর্জিত আর স্বামী ওর আপনার অর্পিত। এই অবস্থা যখন পাওয়া যাবে তখন এই স্ত্রীকে অধিকাংশ ক্ষেত্রেই আপনার খোঁজা এপ্লাই করার প্রয়োজন হতে পারে। কিন্তু যদি বংশানুক্রমিক ভাবে যদি দেখা দিত সেক্ষেত্রে মেডেনাম আসতে পারতো। কারণ মেডেনাম হচ্ছে বংশানুক্রমিক ভাবে বেশি দেখা যায়, আর থোজা হচ্ছে অর্জিত ভাবে বেশি দেখা যায়। কারণ অর্জিত হলে অধিকাংশ ক্ষেত্রে থোজা সহ আরো অনেক মেডিসিন আছে, কিন্তু অর্পিত হলে মেডোনিয়াম সহ আরো অনেক মেডিসিন আছে। কিন্তু যে যত বেশি গভীর থেকে আসবে সে তত বেশি গভীর ক্রিয়াশীল। থোজা কি থেকে তৈরি হয়েছে? ভেষজ থেকে। এটার গভীরতা বেশি না মেডোনিয়ামের গভীরতা বেশি? মেডোনিয়াম তৈরি হয়েছে গনোরিয়ার কি পুষ থেকে, গনোরিয়ার যে জার্ম, ঠিক আছে, এই স্রাব থেকে। তাহলে এই নোসন মেডিসিনের গভীরতা বেশি না ভেষজ মেডিসিনের গভীরতা বেশি? স্যার কারণ নসল যখন মেডিসিন। খোদা নোসন মেডিসিনে যখন বারবার এই ভেষজ মেডিসিন গুলো ব্যর্থ হবে, তখন আমরা তার কমপ্লিমেন্টারি মেডিসিন, তার ফলোডেল যে সমস্ত মেডিসিন আছে সেইগুলোকে অ্যাপ্লাই করার আমরা চিন্তা করব। কারণ থোজার থেকে অনেক বেশি গভীর ক্রিয়াশীল মেডোনিয়াম, কিন্তু মেডোনিয়ামের চিত্র তার মধ্যে আসতে হবে, আদারওয়াইজ তাকে ভালো করা সম্ভব হবে না। এখন একটা গল্প দিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমার কাছে এক রোগী, উনি আসছিলেন, নাম আমি রোগীদের বলতে চাই না, কারণ এই রোগী হয়তো কখনো আমাদের রেকর্ড শুনলে, আর এটা গোপনীয়তা রক্ষা করা একজন ডাক্তারের আহ, নীতিগত দায়িত্ব। তো এই দায়িত্ব কর্তব্য আমরা সেইভাবে করতে চাই। একজন নাম না বলেও কিন্তু আমরা বিভিন্ন রোগীর রেফারেন্স দিতে পারি, রোগী ভালো হয়েছে, কোন রোগীর নাম বলার দরকার নাই। এনিওয়ে, এই রোগী আমি জিজ্ঞেস করলাম যে এটা কত বছর ধরে? বললো, অনেক বছর। আপনি কি পেশায় নিয়োজিত? বলে, আমি তো বাসের আপনার কন্ট্রাক্টারি করি, বা ওই যে আপনার টিকিট বিক্রি করাটা এগুলো তার দায়িত্ব। সাধারণত যারা দেখবেন যে পরিবহন সেক্টর আছে, যারা কোথায় আছে, পরিবহন সেক্টরে আছে, এদের কিন্তু এই ধরনের একটা আলুর দোষ আছে। আলুর দোষ বুঝুন তো? আলুর দোষ বুঝুন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা এটা বাংলা বাংলা শব্দ, কিন্তু এটা হাসার কিছু নাই। আলুর দোষ জি স্যার, বলতে জি। আসলে চারিত্রিক দোষ, ঠিক আছে। এটি এটি তো বললাম স্যার, এদের তো হাসতাছি স্যার। তো যাই হোক, তো পরিবহন সেক্টরে যারা কাজ করে দেখবেন যে সেটা বাস চালাক, ট্রাক চালাক, আর মানে মাইক্রো চালাক, এদের মধ্যে কিন্তু এই ধরনের একটা মানে প্রবণতা আছে। তো যাই হোক, এদের এখানে বিভিন্ন যাত্রী আসে, তো যে কোনো ভাবে সে এটাতে জড়িত হয়ে গেছে। তো একবার যখন কোনো যুবক ছেলে এই পথে পা বাড়ায়, আবার দেখবেন যে সে কিন্তু তখন তার মধ্যে পাপবোধ কাজ করে না। তো আমি বললাম যে এ পর্যন্ত আপনি এই পেশায় আছেন, এই পরিবহন সেক্টরে, তো কতজন এর সাথে আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন এইভাবে ফিজিক্যালি? সাথে বলেছে কমপক্ষে 200 জন হবে। আমি তো ও মাই গড, 200 জন! তাই বললাম যে আপনার এরকম তো ভালো হবে না। আপনি যদি এই চারিত্রিক দোষ সংশোধন না করেন, আপনার এই রোগ ভালো হওয়ার সুযোগ নাই। আপনাকে ওষুধ দিব, কিন্তু আপনি আবারও বারবার ওই একই কাজ করতেছেন, তো আপনার এই রোগ ভালো হওয়ার কোনো রকম সুযোগ নাই। আপনাকে অ্যাট ফার্স্ট যেই কারণে আপনার রোগ সৃষ্টি হয়েছে ওই কারণটা দূর করতে হবে, ওখানে এইভাবে যাওয়া যাবে না, প্রয়োজন আপনি বিয়ে করেন। তো বললো, আমি যাকে বিয়ে করব তার সাথে ফিজিক্যাল রিলেশন হয় এবং অন্য জায়গায় যাই। তাই আমি বললাম যে নো, তাকেও চিকিৎসা নিতে হবে, আপনাকেও চিকিৎসা নিতে হবে, বিয়ে করে আপনি ফিজিক্যাল রিলেশন করেন, সমস্যা নেই। যাই হোক, তো আগে এরকম প্রতি সপ্তাহে 2 বার 3 বার তাকে যেতে হতো, বিভিন্ন নারীর কাছে উনি গমন করতেন। তো আমি বললাম, এ পর্যন্ত হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি কত জায়গায় চিকিৎসা নিয়েছেন? তো অনেক জায়গায়। তো আমি দেখলাম তো তাকে হুজা, মেরুনা, এই সমস্ত মেডিসিন সবাই অ্যাপ্লাই করেছে। তো আমি অ্যাট ফার্স্ট তাকে অ্যান্টিসোরিক দিয়ে শুরু করলাম। তার আরো আনুষঙ্গিক অনেক লক্ষণ নিয়েছি। তার গোসলের প্রতি যে অনীহা, অনিচ্ছা, বিরক্তি, হ্যাঁ, চুল উস্কো খুস্কো, হ্যাঁ, শরীরে স্কিন ডিজিজ, বেশ ব্রণ টোন আছে, তো সমস্ত আরো বেশ লক্ষণ নিয়ে আমি তাকে সালফার অ্যাপ্লাই করেছি। তো অন্য কোনো মেডিসিনে কাজ করে না, আমি সালফার অ্যাপ্লাই করা মাত্রই খুব চমৎকার রেজাল্ট। তো বললো, ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিলেন? ম্যাজিকের মতো রেজাল্ট হলো, 15-20 দিনেই মোটামুটি অনেকটা
জ্বালা পোড়া যন্ত্রণা কম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি সালফার অ্যাপ্লাই করলাম। তো সালফার অ্যাপ্লাই অ্যান্টিসোরিক আমি প্রথমেই শুরু করলাম। আসলে আমরা কখন অ্যান্টিসোরিক দেব, কখন অ্যান্টিসাইকোটিক দিব, কখন সেফিলিটিক রেমেডি অ্যাপ্লাই করব, সেগুলো আমাদেরকে জানতে হয়। তো আমি তাকে সালফার অ্যাপ্লাই করেছি। সালফার অ্যাপ্লাই করার পরে এরপরে তার মধ্যে থুজার কিছু লক্ষণাবলী এসছে। এরপরে যখন তাকে থুজা অ্যাপ্লাই করেছি, তখন তার কাজ করা শুরু করেছে। থুজা অ্যাপ্লাই করি, তো এখন ১ সপ্তাহের মধ্যে ২-৩ জায়গায় এইভাবে যেতে হয় না। বলে আমি একটু কমিয়ে দিয়েছি। আমার এটা কম হয়ে গেছে এইভাবে যে অটোমেটিক্যালি আমার নিজের কাছে একটা বিরক্তি লাগে যে না এই ধরনের কাজ আর করব না। ১৫ দিন পর যায়, ১ মাস পর যায়। আমি বললাম, "নো, একেবারেই যাওয়া যাবে না।" তো এরপরে আমি তাকে পরামর্শ দেওয়াতে আলহামদুলিল্লাহ এটা চেঞ্জ করতে পেরেছেন। তো সম্পূর্ণ চেঞ্জ করতে না পারলে সে ভালো হওয়ার সুযোগ নাই। এখন এই রোগীর সালফার দিয়ে আমি চিকিৎসা শুরু করলাম। এরপরে থুতা, এরপরে মেডোনিয়ামের কিছু লক্ষণ পেয়েছিলাম। তো সর্বশেষ আমি তাকে মেডোনিয়াম এপ্লাই করেছি। তো আলহামদুলিল্লাহ উনি ভালোর দিকেই ছিলেন। তো দীর্ঘদিন উনার সাথে আর যোগাযোগ নাই। প্রায় ১ বছরের মতো চিকিৎসা দিয়েছি। ১ বছর বা ১.৫ বছরের বেশি। এখন সালফারের আ ক্ষেত্রটা আমরা কিভাবে পাবো? যদি অতীতের ইতিহাস আমরা জানি যে হয়তোবা সে গনোরিয়া সাপ্রেস করেছে। এখন গনোরিয়া সাপ্রেস করার ফলে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন মেরুদণ্ডের চিত্র তৈরি হবে একরকম ভাবে। প্রত্যেকটা মেডিসিনের স্বতন্ত্র আলাদা বৈশিষ্ট্য আছে। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করে থাকি। এখন সালফারের স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? দেখেন, ক্যান্থারিসের সাথে মেডোনিয়ামের কোনো মিল আছে? ক্যান্থারিস শীতকাতর, মেডোনিয়াম গরম কাতর। মেডোনিয়ামের যে মানসিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য কি ক্যান্থারিসের মধ্যে আছে? নাই, না স্যার। নাই। তো কোন অবস্থায় এটা কাজ করবে এবং কি অবস্থায় কাজ করবে সেটা আমাদেরকে জানতে হবে। এনিওয়ে, এখন সালফারের ক্ষেত্র আমরা কখন পাবো? সালফার কিন্তু গরম কাতর, কিন্তু ব্যক্তি বিশেষে, ব্যক্তি কেন্দ্রিক সে শীত কাতর হয়। সবসময় যে সে গরম কাতর হবে না, ব্যক্তি বিশেষে আমরা শীত কাতরও পাবো। কিন্তু গোসল করার পরেই তার সকল কষ্ট বেড়ে যাবে। গোসল করতে তার একটা অনীহা, অনিচ্ছা, বিরক্তি এটা তার মধ্যে থাকে। সে নোংরা থাকার একটা প্রবণতা তার মধ্যে থাকে। সে অত্যন্ত সেলফিশ হয়, অত্যন্ত স্বার্থপর হয়। দেখবেন যে যেকোনো কাজ করতে গেলে তার মধ্যে একটা স্বার্থপরতা কাজ করবে। তার মধ্যে ইগো কাজ করবে। সে অত্যন্ত আত্মসচেতন থাকে, সেলফ কনসিয়াস থাকে সে। দেখবেন তার মধ্যে সে যখন অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, তার মধ্যে এমন ধরনের মানসিকতা থাকবে যে হুকুম দেওয়াটা তার নিত্য নৈমিত্তিক স্বভাবে পরিণত হবে। সে হুকুম দিয়ে তার হাতের কাছের যে জিনিসটা সে ইচ্ছা করলে সে নিজে নিতে পারে, ওটা করতে পারে, কিন্তু নিজে না নিয়ে সে তাকে হুকুম করবে, হুকুম বাস টাইপের হয়। ঠিক আছে? এরা ডোমিনিয়রিং করতে চায়, ডিক্টেটোরিয়াল মাইন্ডেড হয়। ডিক্টেটোরিয়াল এর অধীনে কিন্তু আমরা ফার্স্ট গ্রেড সম্ভবত একটা মেডিসিন আছে, সেটা লাইকোপোডিয়াম, এবং সেকেন্ড গ্রেডের মধ্যে সম্ভবত সালফার আছে। এনিওয়ে, তো এরা কিন্তু দেখবেন যে নিত্য নৈমিত্তিক যে সমস্ত কাজকর্ম করে, তো তার অধস্তন কর্মচারী যারা থাকবে তাদেরকে হুকুম দিয়ে এটা করে, এটা করো সেটা করো, এবং দোষ ধরা তার একটা ব্রাট স্বভাব থাকে। এরা সেন্সোরাস সেন্সোরাস টাইপের হয়। এরা কি হয়? সেন্সোরাস টাইপের হয়। এদের মধ্যে দেখবেন অনেক সময় যে নিজেকে এত বেশি পণ্ডিত ভাবে, এত বেশি মানে জানে, এত বেশি জ্ঞান গরিমা, তার লেখাপড়া পাণ্ডিত্য এত বেশি, এর মতো আর জ্ঞান গরিমায় কেউ দক্ষ বিজ্ঞ লোক আর কেউ নাই। কিন্তু সে যুক্তি দেখাতে পারে। সে যতটুকু জানুক আর না জানুক সেটা বিষয় না, সে কিন্তু অনেক যুক্তি তর্কে পটু থাকে। তার কারণ হচ্ছে সে যুক্তি দেখাতে পারে, আর সাইকোটিক হচ্ছে যুক্তি দেখাতে পারে না, কথা বলতে গিয়ে খেয়ে হেরে ফেলে, আমতা আমতা করে। আর শরিকের মধ্যে দেখবেন সে অনর্বশী বক্তা। হ্যাঁ, কথা শুরু করলে একের পর এক সে বলতে পারতেছে। ঠিক আছে? যাই হোক, তো এরা অত্যন্ত ক্রিটিক্যাল টাইপের হয়। এরা স্যার একটু ফলস ইন্টারাপ্ট ফিলোসফার হন। সরি। স্যার, স্যার একটু ইন্টারাপ্ট করতেছি। যদি মিশ্র হয় স্যার, যে শরিকও আছে আবার সাইকোটিক আছে, তাদের আচরণটা তাহলে কিরকম হবে? জি, আপনি কোশ্চেনটা রাখেন, আমি পরে আনসার দিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। জি। তো দেখেন, তো এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য
দেখবেন যে সবসময় এগুলো করে, কিন্তু মাথায় চিন্তা থাকে, ঘুরপাক থাকে, হ্যাঁ, কিভাবে ক্ষমতা পাওয়া যাবে, কিভাবে ক্ষমতা লাভ করা যাবে, এই চিন্তা করে। কিন্তু সেটার জন্য আপনার প্ল্যান করা, এই প্ল্যান কিন্তু সাইকোটিক করে, ঠিক আছে। এবং দূর থেকে সে বুদ্ধি দিবে, দূর থেকে সে বুদ্ধি দিবে, সে ধরাছোঁয়ার বাহিরে থাকবে। সে দেখবেন যে খুন করে কিন্তু সিপিলিটিক, আর কুবুদ্ধি, কুচিন্তা, কুমনন ছোড়ার মধ্যে থাকবে, কিন্তু সে বাস্তবে রূপ দিতে পারে না। কিন্তু দেখা যায় যে গোপনে গোপনে যা করে, হ্যাঁ, সেটা কিন্তু আবার সাইকোটিক। আবার ছড়ার মধ্যে এই ধরনের চিন্তা থাকবে, চিন্তা থাকার পরেও সে কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে পারতেছে না, বা ওই ধরনের কুচিন্তা মনের মধ্যে আছে, কিন্তু ও অপরকে কুবুদ্ধি দিয়ে এটা করাবে সেটা কিন্তু করতেছে না। এনিওয়ে, এদের প্র্যাকটিক্যাল যে সেন্স, এটা কম থাকে। থিওরিটিক্যাল যে বিষয়গুলো, এটা দেখবেন যে প্র্যাকটিক্যাল সেন্স এদের কম থাকে। থিওরিটিক্যাল যেটা সেটা পারে, হয়তো প্রথমে সে ইতস্তত বোধ করে, শুরু করলে ভালোভাবে করতে পারে। তো এদের মধ্যে দেখবেন যে সবকিছু জানার একটা কিউরিওসিটি থাকবে, সে সবকিছু জানতে চাই। সে বিজ্ঞান পড়বে, সে ভূগোল পড়বে, সে ইতিহাস পড়বে, সে হোমিওপ্যাথিক পড়বে, বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য থাকবে, ঠিক আছে। এবং সব বিষয়ে একটা কোশ্চেন করতে চাই, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এই একের পর এক কোশ্চেন করবে। অপরদিকে তার মধ্যে অলসতা থাকবে, নিজেকে অনেক পণ্ডিত ভাবে, এবং সে আকাশ কুসুম পরিকল্পনা করে বিশাল কিছু করে ফেলবে, এটা তার মনের মধ্যেই থাকে, কিন্তু বাস্তবে সে রূপ দিতে পারে না। তার অলসতা থাকে, অকর্মণ্যতা থাকে, যে সে সারা রাত চিন্তা করছে, এরপরে সকালে তার ঘুম আসে, এমন ঘুম আসে 10টা 11টা 12টা বেজে যায়, কিন্তু তার ঘুম ভাঙে না। সালফারের কি ঘুম ভাঙতে দেরি হয় না? কিন্তু কখনো জি স্যার। যখন ঘুম ভাঙবে, যদি ঘুম ভাঙে, হুড়মুড় করে সে পায়খানার বেগ নিয়ে সে ঘুম ভাঙবে, তার পায়খানার বেগেই তাকে ঘুম ভাঙিয়ে তুলবে। 10টা পর্যন্ত সে ঘুমাচ্ছে ঠিকই, যখন পায়খানার চাপ লাগবে, আর্জিং হবে, তখন কিন্তু সে স্থির থাকতে পারবে না, হুড়মুড় করে বাথরুমে দৌড়াবে। এই অবস্থা আমরা অনেক রোগীদের ক্ষেত্রে দেখি না? জি এবং স্যার। তার শরীরেও তার শরীরেও কিন্তু উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। মনে হচ্ছে এত তাপ, এত উত্তাপ, মনে হচ্ছে আগুনে পোড়ালে যে অবস্থা হয় এরকম অবস্থা। হাত দেওয়া যায় না, মনে হয় যে সমস্ত শরীর উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে শরীর থেকে, এবং তার শরীর থেকে ঘাম আসতেছে, দুর্গন্ধযুক্ত ঘাম আসতেছে, ঠিক আছে। পায়ের তলে এত বেশি জ্বালা, সে পায়ে পলস রাখতে পারে না, জুতা পরতে পারে না, বরং খালি পায়ে হাঁটলে সে ভালো ফিল করে। এরা কিন্তু দেখবেন যে এরা এক্সট্রোভার্টেড হয়, সোশ্যালি দেখবেন এরা এক্সট্রোভার্টেড হয়। আর আপনার সাইকোটিক যারা, এরা ইন্ট্রোভার্টেড হয়, এরা মুখ খুলে না, ঠিক আছে। কথা বলতে গেলে তারা খেই হারিয়ে ফেলে, এবং সব সময় দেখবেন যে যে কোনো একটা ব্যস্ততার মধ্যে সে দিনাতিপাত কাটাতে চায়, সময় কাটাতে চায়। সালফারের রোগী যখন হাঁটে, তখন দেখবেন যে সে নিচের দিকে ঝুঁকে হাঁটতেছে, কোমরের শক্তি মনে হচ্ছে নাই, মাথাটাকে সামনের দিকে ঝুঁকে হাঁটতে চাই, কোমরটাকে একটু নোয়ায়ে রাখতে চাই, সে সোজাভাবে দাঁড়াতে পারে না। এখন অতীতের ইতিহাস যদি পান, গনোরিয়া সাপ্রেসড হয়েছে, এবং তার এই ধরনের মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ পাওয়া যাচ্ছে। তার নোংরা থাকার একটা যে প্রবণতা, সেটা পাওয়া যাচ্ছে, যে তার পোশাক পরিচ্ছদ, তার চুল, তার দাড়ি, তার গোঁফ অনেক বেশি বড় হয়ে গেছে, 6 মাস ধরে সে চুল কাটে নাই। হাতে যে নখ আছে, নখের মধ্যে অনেক বেশি ময়লা জমে আছে, এই ময়লা অবস্থায় সে হাত না ধুয়েই খাওয়া শুরু করেছে। অতীতের ইতিহাস যদি গণনা সাপ্রেসড হওয়ার ইতিহাস পাওয়া যায়, আমরা এখানে সালফার ছাড়া আর অন্য কোনো মেডিসিন চিন্তা করতে পারি? না স্যার। মেডিসিন আমরা চিন্তা করতে পারি না। এমনকি তার যতটুকু আছে, এই জিনিসটা অত্যন্ত দামি মনে করতে থাকে, ঠিক আছে। তার যে জিনিস, এই ছেঁড়া জামা হোক, ছেঁড়া বই হোক, এটার অনেক বেশি মূল্য, এটা খুব যত্ন করে সে রেখে দেয়। এই অবস্থা যদি কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পারি, তাহলে আমরা এই সালফার নামক মেডিসিনটি অ্যাপ্লাই করব, যদি কিনা গণনার সাবটেস্ট এইভাবে হওয়ার একটা ইতিহাস আমরা পেয়ে থাকি। এখন থুজা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব? এখন কয়টা বাজছে? 10টা বাজছে না? আমরা মনে হয় আব্দুল রাজ্জাক ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতে পারি, আর এই ফাঁকে জি একটু স্যার। দেখি। ভেদের বেদস্তা। জি স্যার, জি স্যার। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আচ্ছা, মাঝে ওয়ালাইকুম মাঝে সালাম। আমাদের গান গেয়ে একটু
স্যার নাচ হলে কিন্তু আমি তৈরি আছি স্যার, নাচ দেখাইতে গেলে। হ্যাঁ, আপনি তো ভালো নাচতে পারেন। জি স্যার। লুঙ্গি লুঙ্গি ডান্স দিবেন। জি স্যার, লুঙ্গি ডান্স। শ্রোতা যখন জি অদৃশ্য আব্দুল রাজ্জাক স্যার তখন শুরু করুন স্যার। নাচটা ভালো হয় না? জি, জি গাবেন গান? জি, আপনি হ্যাঁ, ইসলামী সঙ্গীত বলুন। স্যার শুরু করেন। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। ও যেই করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কুরআন, সেই তো মুমিন সাচ্চা ঈমান আছে ভাইরে যা। সেই তো মুসলমান, সেই তো মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। ও যেই করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কুরআন, সেই তো মুমিন সাচ্চা ঈমান আছে ভাইরে যার। সেই তো মুসলমান, সেই তো মুসলমান। টুপিদারি লম্বা জামা, পাগড়ি মাথায়, থাকিলে মোল্লা মুন্সি বলে যে সবাই তারে, বলে যে সবাই। টুপিদারি লম্বা জামা, পাগড়ি মাথায়, থাকিলে মোল্লা মুন্সি বলে যে সবাই তারে, বলে যে সবাই। কিন্তু না থাকিলে ঈমান, না মানিলে খোদার বিধান, কিন্তু না থাকিলে ঈমান, না মানিলে খোদার বিধান, এই পোশাক আশিক বেশভূষার কি বায় আছে দাম, কি বায় আছে দাম, বলো কি বায় আছে দাম। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। ও যেই করিবে আল্লাহ জির কাম, ওকে নিয়ে হাদিস কুরআন, সেই তো মুমিন সাচ্চা ঈমান আছে ভাইরে যা। সেই তো মুসলমান, সেই তো মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। মাজারে মাজারে যারা ঘুরিয়া বেড়ায়, নামাজ কালাম নাই শুধু দোতরা বাজায়, শুধু দোতরা বাজায়। মাজারে মাজারে যারা ঘুরিয়া বেড়ায়, নামাজ কালাম নাই শুধু দোতরা বাজায়, শুধু দোতরা বাজায়। তারা পীর ফকিরের বেশ ধরিয়া মতলব হাসিল যায় করিয়া, সরল সহজ মুসলমানের নাইকে রে ঈমান, নাইকে রে ঈমান। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। ও যেই করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কুরআন, সেই তো মুমিন সাচ্চা ঈমান আছে ভাইরে যা। সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান। টুপিদারি লম্বা জামা, পাগড়ি মাথায়, থাকিলে মোল্লা মুন্সি বলে যে সবাই তারে, বলে যে সবাই। কিন্তু না থাকিলে ঈমান, না মানিলে খোদার বিধান, এই পোশাক আশিক বেশভূষার কি বায় আছে দাম, কি বায় আছে দাম, বলো কি বায় আছে দাম। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। ও যেই করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কুরআন, সেই তো মুমিন সাচ্চা ঈমান আছে ভাইরে যা। সেই তো মুসলমান, সেই তো মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সলিম উদ্দিন যাই হোক না তার নাম। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। মারহাবা, মারহাবা, দারুণ, মারহাবা। অসাধারণ, অসাধারণ, চমৎকার হয়েছে অসাধারণ। স্যার। দারুণ। আব্দুর রাজ্জাক স্যারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা ইসলামী সঙ্গীত আপনি পরিবেশন করলেন, আর আমরা পুরো সবাই আমরা প্রাণবন্ত হয়ে গেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, তো ডক্টর ধন্যবাদ রাসেল জানিয়ে স্যারকে আমরা আবার চমৎকার অনুরোধ হয়েছে। করছি স্যার, আপনি কন্টিনিউ করুন আলোচনা। জি, ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইকে। খুব চমৎকার একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। আমরা আবার
পূর্বের আলোচনায় ফিরে আসি। তো যেটা বলতেছিলাম যে মেডোনিয়ামের কথা বলতেছিলাম। তো মেডোনিয়াম, থুজা, ন্যাট্রামসাল, এই মেডিসিন গুলো কিন্তু দেখেন একে অপরের সাথে এত বেশি চমৎকার সম্পর্ক, অনেকে হয়তো আমরা জানি না। এই মেডিসিনের চেন না জানার ফলে, কমপ্লিমেন্টারি যে রিলেশনশিপ, এটা না জানার ফলে আমরা কিন্তু একটার পর আরেকটা অন্য মেডিসিন দিয়ে ফেলি। কিন্তু আজকে আমরা দেখব যে থুজার সাথে মেডোর সম্পর্ক, মেডোর সাথে ন্যাট্রামসালের সম্পর্ক কিভাবে তৈরি হয়। এনিওয়ে, এখন থুজার রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে তার অর্জিত ইতিহাস। গতকাল অবশ্য থুজার কথা বলেছি, আজকে কি থুজার কথা বলবো না থাকবে? বলেন স্যার। জি, অতীতে গনোরিয়া চাপা পড়ার যে ইতিহাস, এই গতকাল অবশ্যই ইতিহাস বলেছি, অবশ্য লক্ষণগুলো ওইভাবে বেশি বলা হয় নাই। যে থুজার যে ইতিহাস, এটা অর্জিত আকারে যদি হয়ে থাকে, গনোরিয়া সাপ্রেস করেছে এইভাবে অন্য যে কোনো পদ্ধতিতে, সেটা অ্যালোপ্যাথিক অথবা কবিরাজি পদ্ধতিতে। আসলে কি হোমিওপ্যাথিতেই কি সম্পূর্ণ ভালো হয়? হোমিওপ্যাথিতে চাপা পড়ে না? হোমিওপ্যাথিতে কি চাপা দেওয়া মেডিসিন নাই? জি স্যার, আছে স্যার। অবশ্যই, অবশ্যই চাপা দেওয়া মেডিসিন আছে। এখন কোন মেডিসিন কোন রোগীর ক্ষেত্রে এটা সাপ্রেস করে, কোন মেডিসিন রোগীকে আরোগ্য করে, হয়তোবা অসংখ্য অসংখ্য ডাক্তারও এটা হয়তো জানে না। ঠিক আছে? এনিওয়ে, তো এই জন্য আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা একটু বাড়াতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা যেটা দেখি যে থুজা রোগীদের মধ্যে সবসময় একটা গোপনীয়তা, গোপন করার একটা প্রবণতা, কনসিল করার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু আমরা দেখি। সে অত্যন্ত শীতকাতর থাকে, দেহটা অত্যন্ত মোটাসোটা হয়, তার শরীরে অত্যন্ত ঘাম হতে থাকে, এবং দেখবেন সে কথাবার্তা অনেক সময় কম বলে। এই সমস্ত লক্ষণ তার থাকবে, এবং সে হাইড্রোজেনাইড পেশেন্ট হবে। কি পেশেন্ট হবে? হাইড্রোজেনাইড পেশেন্ট। গনোরিয়ার সিরাপটা অতীতে হয়তো সে চাপা দিয়েছে, কিন্তু এরপর থেকে তার ঠান্ডা লাগার একটা প্রবণতা, এরপরে তার কাশি হওয়ার প্রবণতা, প্রতি বর্ষার সিজন আসলেই সে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা, অথবা অমাবস্যা পূর্ণিমা দেখা দিলেই সে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা। এই অবস্থা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে থুজার কথা চিন্তা করতে পারি। থুজা এরা অত্যন্ত সিক্রেটিভ মাইন্ডেড হয়ে থাকে, সবকিছুকে হাইড করতে চাই, কনসিল করতে চাই, গোপন করতে চাই। এমনকি নিজের মায়ের কাছেও এই গোপনীয় কথা বলে না, স্ত্রীর কাছে বলে না, অত্যন্ত আপনজন বন্ধু বান্ধবের কাছেও সে বলে না। এবং কথা বলতে গিয়ে হয়তোবা সে খেই হারিয়ে ফেলতেছে, ভুল করতেছে। মাঝে মাঝে সে নিজেকে মনে করে যে একটা কাঠের শরীর, একটা কাচের বাসন মনে করে। এই ধরনের একটা অলীক কল্পনা, একটা ভ্রান্ত দর্শন, ভ্রান্ত ধারণা, এটা থুজার রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। এবং প্রস্রাব যখন হয়, তখন কিভাবে হয়? দুই ধারে হয়। প্রস্রাব কয় ধারে হয়? দুই ধারে হয়। থুজার প্রস্রাব অনেক সময় দেখবেন যে প্রস্রাব দুই ধারে হচ্ছে। এই প্রস্রাবে কিন্তু বাধা বাধা থাকে, প্রস্রাবে বাধা 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 থাকে না? জি স্যার। প্রস্রাবে বাধা বাধা ভাব থাকবে, এবং দুই নালীতে প্রস্রাব হবে, এবং অনেকক্ষণ বসে থাকতে হয়। অনেকক্ষণ বসে থেকে তার বেগ দিয়ে দিয়ে তার প্রস্রাব বের করতে হয়। এটা আমরা দেখি না? পূজার মধ্যে দেখি। দেখবেন যে প্রস্রাব করে এসেছে, তারপরও মনে হলো যে তার একটা একটা যে স্যাটিসফ্যাকশন হওয়া দরকার, এই স্যাটিসফ্যাকশন তার মধ্যে তৈরি হচ্ছে না। একটা অস্বস্তি, অশান্তি তার মধ্যে কাজ করতেছে। সে সামান্য একটা তুচ্ছ বিষয়েও অত্যন্ত বিবেকবান হয়, সে অত্যন্ত প্রতিবাদ করার একটা প্রবণতা তার মধ্যে থাকে। মাঝে মাঝে তার জীবনের প্রতি একটা বিতৃষ্ণা, একটা বিরাগ তার মধ্যে দেখা দেয়। সেও কিন্তু কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে সেও কিন্তু ভুল করে, এবং কথা বলতে গিয়ে শব্দের কি শব্দ হারিয়ে ফেলে, সে সেন্টেন্স হারিয়ে ফেলে, কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলে। এটা কিন্তু আমরা মেরুদণ্ডের রোগীদের ক্ষেত্রে দেখি, দেখি না? কিন্তু তাকে সহজে বশীভূত করা সম্ভব। সে কিন্তু সহজেই বশীভূত হয়, হয় না? জি স্যার। সে সহজেই বশীভূত হয়। দেখবেন সে যখন বসে আছে, একটা চিন্তার মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে, ডুবে আছে, অ্যাবজর্ব হয়ে আছে। এই অবস্থা যদি আমরা কোনো রোগীর ক্ষেত্রে দেখি যে অতীতে সে
গনোরিয়া সাপ্রেস করেছে, তার অর্জিত যে গনোরিয়া, এরপর থেকে তার মানসিক অবস্থা এমন হয়ে গেছে। আমরা এই ক্ষেত্রে সোজার কথা চিন্তা করতে পারি। অথবা সেক্সুয়ালি সে অত্যাচার নির্যাতন করেছে, বিভিন্ন নারীর সাথে এই ধরনের অবৈধ মেলামেশা করেছে, অথবা সে পতিতলায় গেছে, এরপর থেকে তার গনোরিয়ায় আক্রান্ত হওয়ার একটা ইতিহাস আছে। এটা যেন তেন ভাবে আরোগ্যের নামে তাকে চাপা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সোজার কথা চিন্তা করতে পারি। এখন যেই সমস্ত রোগী দেখবেন যে অত্যন্ত ঝগড়াটে, যে সমস্ত পুরুষ অথবা নারী অত্যন্ত ঝগড়াটে, সেই ক্ষেত্রেও কিন্তু কলেরার চাপা দেওয়ার ইতিহাস, এবং সে অত্যন্ত ঝগড়াটে, অত্যন্ত সন্দেহপ্রবণ, অত্যন্ত দোষ খুঁজতে থাকে। এই গনোরিয়ায় চাপা পড়ার ইতিহাসের পর থেকে দেখা গেল যে সবকিছু একটা সূচিবায়ু গ্রস্ত ভাব, তার মধ্যে সন্দেহের ভাব, কোথাও যেন কোনো কিছু রয়ে গেল, একটা বাদ পড়ে গেল, তার পোশাক আশাক ঠিক মতো মনে হয় পরিষ্কার করা হলো না, তার ফ্যাস্টিডিয়াসনেস তার মধ্যে কাজ করতে থাকে। আবার অপরদিকে অত্যধিক সেক্সুয়াল যে এক্সেস করছে, সেক্সুয়াল যে এক্সেস করছে, অর্থাৎ সেক্সুয়াল রিলেশন করছে, এরপর থেকেও সে যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সোজার কথা চিন্তা করতে পারি। সহজেই তার রাগ হওয়ার একটা প্রবণতা থাকে, সে সহজেই ক্ষিপ্ত হয়ে যায়, সহজেই উত্তেজিত হয়ে যায়, সহজেই রাগান্বিত হয়ে যায়। এবং রাগ যখন দেখা দেয়, সেটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, এবং তার মধ্যে একটা বদ্ধমূল ধারণা থাকে। সোজা রোগীদের মধ্যে কি বদ্ধমূল ধারণা থাকে না? জি স্যার। বদ্ধমূল ধারণা থাকে, ফিক্সড আইডিয়া থাকে। তাকে দেখবেন যদি সে স্বামী হোক অথবা স্ত্রী হোক, যে কেউ এই গণনায় এভাবে আক্রান্ত হয়েছিল, একটা পর্যায়ে তাদের মধ্যে এই দোষ তৈরি হয়েছে, ওই দোষ দেখা দিয়েছে। এরপর থেকে ফিক্সড আইডিয়া, স্বামী কোথায় কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, এখন অফিস থেকে আসলো না কেন, সন্দেহটা তার মধ্যে এমন বেশি প্রবল আকার ধারণ করে যে সংসারের সময় ভেঙে যাওয়ার উপক্রম হয়। যে সমস্ত ফ্যামিলিতে দেখবেন এইভাবে অত্যন্ত দোষ ধরার একটা প্রবণতা আছে, সাইকোটিক দোষে তারা দুষ্ট, এবং তাদের চারিত্রিক দোষ সংশোধন করতে হবে। শুধু আপনি অন্য কোনো কি সাইকিক কোন ডক্টরকে, কি বলবো, সাইকেট্রিক কে দেখি কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এই ক্ষেত্রে লাগবে হোমিওপ্যাথিক চিকিৎসককে। হোমিওপ্যাথিক দক্ষ বা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমেই তাকে এই সন্দেহ প্রবণতা, তার যে দোষ ধরার একটা প্রবণতা, গোপন করার যে প্রবণতা, এটা কিন্তু দূর করা সম্ভব হবে। তো দেখবেন অনেক সময় অনেক সংসার এই দোষ ধরা কারণে কিন্তু সংসার ভেঙে যায়, সংসারে কলহ লেগেই থাকে। এই অবস্থা কিন্তু সাইকোটিক রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। অনেক সময় সাইকোটিক রোগী যারা হবে, দেখবেন ভান করে অসুস্থ হওয়ার একটা কি অবস্থা তারা তৈরি করবে, ভান করে মাথায় তেল দিয়ে, হ্যাঁ সে হু করে কাঁদতেছে, আসলে তার কিছুই হয় নাই। পুরুষ হোক নারী হোক, এই অবস্থা থাকবে। এবং তার গোপন করার সবসময় একটা প্রবণতা আমরা দেখতে পারবো। এবং কথা যখন বলবে, তখন হয়তো দু একটা মনোসিলেবল সে বলবে, দু একটা শব্দ বলে, দু একটা লাইন বলে সে কথা যেন খেয়ে হারিয়ে ফেলতেছে। কোনো কোশ্চেন করলে কোশ্চেনের উত্তর দিতে সে চায় না, এবং সে অ্যান্সার করে খুব ধীরে ধীরে, চিবিয়ে চিবিয়ে। সোজা রুগীও কিন্তু অ্যান্সার দেয় খুব ধীরে ধীরে, চিবিয়ে চিবিয়ে। কিন্তু কখনো কখনো সে অনেক উচ্চ স্বরে যখন রাগান্বিত হয়ে যায়, তখন দেখবেন তার উচ্চ স্বরে কথা বলার একটা প্রবণতা থাকে, ঝগড়া করতে থাকে। এখন যে সমস্ত রোগীদের অতীতের ইতিহাস এই ধরনের গণেরা সাবজেক্ট হয়েছিল, তাতে মানসিক লক্ষণ যদি এমন হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে সোজা ছাড়া অন্য কোনো মেডিসিন হতে পারে না। এখন এই সমস্ত রোগী পরীক্ষার আগে আসলেই তার একটা উৎকণ্ঠা দুশ্চিন্তা কাজ করতে থাকে। পরীক্ষার আগে আসলেই একটা আগে থেকেই তার পূর্বাভাস পূর্ব জ্ঞান কাজ করতে থাকে। এই অবস্থাও কিন্তু সোজা রোগীদের মধ্যে আমরা পাই। ঠিক আছে, তার ব্যবসা বাণিজ্য নিয়ে, তার যে পেশা, এই পেশা নিয়ে সবসময় কণ্ঠা কাজ করতে থাকে। এই অবস্থাটাও আমির ফয়সাল ভাই, আপনার ওখান থেকে শব্দ আসছে। তো
এদের মধ্যে দেখবেন যে অত্যন্ত চা খাওয়ার একটা প্রবণতা থাকবে, অত্যন্ত চা, কফি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাওয়ার একটা অদম্য স্পৃহা থাকবে। এই অবস্থাটাও ক্ষুধা রোগীদের মধ্যে আমরা পাবো। ভবিষ্যৎ সম্বন্ধে তার উৎকণ্ঠা, দুশ্চিন্তা কাজ করবে, তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কাজ করতে থাকবে, যে আসলে তার কি হয়েছে, কি রোগ হয়েছে দেখতে চাই। ধরেন প্রস্রাবের ভিতরে কিতকিত যন্ত্রণা করতেছে, করোনা ছিলাম আগে থেকে চাপা দিয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে এসে দেখা গেল তার প্রস্রাব দ্বারা কিতকিত যন্ত্রণা করতেছে, অস্বস্তি বোধ হচ্ছে, কি হয়েছে এটা দেখতে চাই। ক্ষুধা রোগী কি হয়েছে পরীক্ষা করতে চায় না, সাইকিয়াট্রিক রোগী বারবার পরীক্ষা করতে চায় না, তার মধ্যে কি রোগ হয়েছে এটা দেখা লাগবে। তার অসুস্থতা সম্বন্ধে চিন্তা থাকে, এই চিন্তা করতে করতে সে হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, অথবা ভ্যাকসিনের পর থেকে সে অসুস্থ হয়ে গেছে, এই অবস্থাও যদি থাকে। তার শরীরটা মনে হয় অনেক সময় ডাবল হয়ে গেছে, এটাও যদি আমরা থাকি, তার মধ্যেও আপনার খামখেয়ালি পড়া থাকে। কিন্তু এই টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সম্পদের পাহাড় গড়া, এটা কিন্তু আমরা সাইকোটিক রোগীদের মধ্যে দেখি। এখন এই সমস্ত লক্ষণ পাইলেই আমরা কি করব? এমনকি নিজের পরিচয় দিতে গিয়েও, এখন গনোরিয়া সাপ্রেস হয়েছে 10 বছর আগে, কিন্তু মানসিক অবস্থাটা এমন, দেখেন গনোরিয়া সাপ্রেস হলে শুধু যে মানসিক অবস্থা এমন হবে এমন না, শারীরিক অনেক সমস্যা তার মধ্যে দেখা দিতে পারে। এখন কি কারণে, কতদিন আগে তার এই রোগটা হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, এই ইতিহাসগুলো বারবার নেওয়ার চেষ্টা করতে হয়। তার মধ্যে দেখবেন সে উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখে। কি দেখে না? মরা মানুষের স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, অথবা পেটের মধ্যে কি যেন আছে একটা অদ্ভুত অলিক একটা কল্পনা থাকে। সে দেখবেন কনফিউজড হয়ে যায়, কথা বলার সময় সে কনফিউজ হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, এবং স্বপ্নের মধ্যে যে যেন আছে তার নিজের পরিচয় সম্বন্ধে একটা দ্বৈত চিন্তা থাকে, দ্বৈত সেন্স থাকে তার মধ্যে। সে কি বলবে কি বলবে না, আসলে সে সঠিক সিদ্ধান্তে আছে না কি রং সিদ্ধান্তে আছে, এটার মধ্যে তার চিন্তা থেকে কনফিউজ হয়ে যায়। ভালো মন্দের মধ্যে সে বাছ বিচার অনেক সময় করতে পারে না। এই অবস্থাও কিন্তু আমরা সুগার পেশেন্টদের মধ্যে দেখি। আবার অনেক সময় কখনো কখনো তার মৃত্যুর ইচ্ছাও তার মধ্যে দেখা দেয়। মৃত্যুর ইচ্ছা দেখা দেয়, কিন্তু সে বাস্তবে রূপ দিতে পারে না। কারণ সাইকোটিক রোগীর আত্মহত্যার চিন্তা থাকলেও হয়তো সেই গনোরিয়ার পর থেকে তার মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে কোনো কিছু ভালো লাগে না, জীবনটা কি, মরে যাই, মাথায় চিন্তা আসে, কিন্তু বাস্তবে সেটা করতে পারে না। সিভিলিটি সেটা করে, মৃত্যুর চিন্তা করবে সাইকোটিক, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে পারে না। যে অত্যন্ত প্রতারক হয়, ছলচাতুরি, ধাপ্পাবাজি, জোয়াচুরি, পাটপাড়ি, যত প্রকার দুর্নীতি আছে এই থোজা রোগী করতে থাকে। এই অবস্থার মানসিক লক্ষণ যখন আমরা পাবো, মানসিক লক্ষণও বলি, এই থোজার যে অতীতের ইতিহাস এমন পাই যে সে অর্জিত গনোরিয়ার যে খারাপটা চাপা দিয়েছে, তারপর তার মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা এমন হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে থোজা ছাড়া আর অন্য কোনো মেডিসিন হতে পারে না। এখন থোজা অ্যাপ্লাই করেছেন, থোজা আপনার হাইড্রোজেনাইড মেডিসিন, ন্যাপটান সালফো হাইড্রোজেনাইড মেডিসিন, থোজার কমপ্লিমেন্টারি ন্যাপটান সালফ, ন্যাপটান সালফের কমপ্লিমেন্টারি থোজা, আর থোজার কমপ্লিমেন্টারি মেডোরিডাম। এখন থোজা অ্যাপ্লাই করেছেন, কখন ন্যাপটান সালফের চিত্র আসবে, কখন মেডোরিডামের চিত্র আসবে। এখন থোজা অ্যাপ্লাই করার পরে যদি তার জল জলীয় স্থানে গেলেই তার রোগ লক্ষণ বেড়ে যাওয়ার একটা প্রবণতা, এবং প্রতি বর্ষার সিজনে তার কষ্ট বেড়ে যায়। সে দুইটার সমন্বয় থাকবে এই ন্যাপটাম সালফের মধ্যে, একটা হলো সালফার আর একটা হচ্ছে ন্যাপটাম। তো গোসল করলে তার কষ্ট বাড়বে, অপরদিকে কিছু রোগী পাওয়া যাবে গোসল করলে তার উপশম হবে। সে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ প্রকৃতির, ন্যাপটাম সালফ অত্যন্ত সেন্সিটিভ বাট ক্লোজ থাকে, একাকী, নিরিবিলি, নির্জন স্থানে এসে বসে থাকে। গনোরিয়া সিরাপ সে সাপ্রেস করেছে, এরপর থেকে বিমর্ষ বিষণ্ণ হয়ে থাকে, তার কোনো কিছুই ভালো লাগে না, তার মধ্যে যে রেসপন্সিবিলিটি এটা কিন্তু খুব কম, ক্লোজ টাইপের হয়।
দেখবেন সে অত্যন্ত সিম্প্যাথেটিক, কিন্তু সে হয়তো কথা বলতেছে পারছে না, নিজের আবেগকে ওইভাবে প্রকাশ করতে পারতেছে না, নিজের আবেগকে এক্সপ্রেস করতে পারতেছে না। এরা অত্যধিক খিটখিটে মেজাজের হয়। আবার তাকে সান্ত্বনা দিচ্ছেন, সে খেপে যাচ্ছে। কারো প্রতি রাগ হলে, ক্ষোভ হলে এটা দীর্ঘদিন সে মনের মধ্যে পুষে রাখে এবং রিভেঞ্জফুল মুড তার মধ্যে তৈরি হয়। প্রতিশোধ প্রবণতা তার মধ্যে কাজ করতে থাকে এবং যার প্রতি ঘৃণা হয়, ক্ষোভ হয়, তার সাথে আর কথা বলতে ভালো লাগে না। সবসময় মনে হবে একটা উদাসীনতার মধ্যে সে দিন কাটাচ্ছে, কোনো কিছুই ভালো লাগে না। আকাশে যখন মেঘ দেখা দেয় তখন দেখবেন আকাশের অবস্থা কি ভালো থাকে? না আকাশে যখন না মেঘ দেখা দেয় আকাশের মন কি ভালো থাকে? ভালো থাকে না না, স্যার। গোমর থাকে, তো ভালো থাকে না। যখন বৃষ্টি হয়ে যায় তখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব ভালো ভালো, মানে বৃষ্টি হয়ে গিয়ে রোদ উঠে তখন একদম সব ক্লিয়ার। কিন্তু ন্যাচারাল সেলফের রোগীদের মধ্যেও আকাশে যখন মেঘ দেখা দেয় তার মনের অবস্থাও ওই মেঘের মতো ওরকম গুমট থাকে। আকাশে মেঘ দেখা দিয়েছে, তার মনের মধ্যেও মেঘ দেখা দেয়, মনের মধ্যেও তার বিমর্ষতা, বিষণ্ণতা, মনটা ভার, এটা কিন্তু ন্যাচারাল সেলফের রোগীদের মধ্যে আমরা দেখি। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন রোদ দেখা দেয় তখন সে আবার সুস্থ হয়ে যায়। অপরদিকে দেখবেন যে পায়খানা হয়ে যাওয়ার পরে ন্যাচারাল সেলফের রোগী ভালো ফিল করে। কোষ্ঠবদ্ধ অবস্থায় সে খারাপ ফিল করে, অস্বস্তি ফিল করে, কিন্তু যখনই পাতলা পায়খানা হয়ে যায় সে অনেক বেশি ভালো ফিল করে। তার মধ্যেও দেখবেন যে এই গনোরিয়ার ইতিহাস থেকে, গনোরিয়া চাপা পড়া সাপ্রেস করার পর থেকে তার মধ্যে একটা সুইসাইডাল একটা চিন্তা তার মধ্যে দেখা দিয়েছে, সুইসাইডাল থটস তার মধ্যে দেখা দেয়। কিন্তু বিশেষ করে কখনো কখনো সে শুটিং করে নিজেকে গুলি করে মেরে ফেলতে চাই, অথবা গলায় ফাঁস দিয়ে সে মরে যেতে চাই, অথবা নদীতে ঝাঁপ দিয়ে সে মরে যেতে চাই। কিন্তু ফ্যামিলির দায়িত্বের কারণে, দায়িত্ববোধের কারণে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার বাবা মা আছে, আমি যদি আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যায় ওদের কি হবে? এই কারণে সে তখন আর আত্মহত্যা করে না। ঠিক আছে, সেখান থেকে পিছিয়ে আসে। আবার তার সবসময়, যেহেতু সবসময় মন খারাপ থাকে, কিছু মানুষ দেখবেন মন খারাপ থাকলে গান শুনে, বাদ্যবাজনা শুনে, বিরহের গান শুনলে তার ভালো লাগে। কিন্তু ন্যাটাম সালফের রোগীদের গান, বাদ্যবাজনা, বিরহের গান যেটাই বলেন না কেন, তাদের আরো কান্না আসে। কিন্তু যখনই সে স্কুল ত্যাগ করবে, পায়খানা ফিরবে, তার মনটা অত্যন্ত প্রফুল্ল হয়ে যায়। তাকে সান্ত্বনা দিচ্ছেন, সে সান্ত্বনা নিতে চায় না। সান্ত্বনা দিলে আরো বিরক্তি ফিল করতে থাকে, সূর্যের উত্তাপে তার কষ্ট বেড়ে যায়। অপরদিকে গরম কাতর হওয়ার কারণে সে যে গোসল করবে, গোসল করে প্রথমে হয়তো ভালো লাগছে, কিন্তু বৃষ্টির পানি তার সহ্য হয় না। ওয়েদারে তার কষ্ট বেড়ে যায়। হয়তো ওই সময় তার কলিজা সিনাপটা দেখা দিচ্ছে, অথবা প্রস্রাব দ্বারে তার যন্ত্রণা হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, অথবা প্রস্রাব তার ঘন ঘন হচ্ছে। কিন্তু যখন শুষ্ক আবহাওয়া থাকে, আবহাওয়া পরিবর্তন হয়ে যখন শুষ্ক হয়ে যায় ওয়েদারটা, তখন সে অনেক বেশি ভালো ফিল করে। এবং গনোরিয়ার সিরাপ যখন বের হয় তখনও কিন্তু সে কমফোর্ট ফিল করে। আর গনোরিয়ার সিরাপটা আপনার হলুদ প্রকৃতির হয়, সবুজ প্রকৃতির হয়। অতীতে যদি তার এই রোগ চাপা পড়ার পর থেকে, অর্থাৎ এই গনোরিয়ার সিরাপটা চাপা পড়ার পর থেকে মনটা সবসময় বিষণ্ণ বিমর্ষ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ন্যাচারাল সালফ চমৎকার খাদ্য পরিবারিত। এবং যেই সমস্ত খাবার খাইলে তার রোগ বাড়তেছে, বিশেষ করে জল জলীয় স্থানের খাবার খাইলে তার রোগ বেড়ে যায়। পানিতে যে সমস্ত খাবার, বিশেষ কলমি শাক অথবা মাটির নিচে যে সমস্ত খাবার, আলু, এগুলো খাইলে তার কষ্ট বেড়ে যায়। এই সমস্ত লক্ষণ পাইলে আমরা কি করব? গনোরিয়ার এই সাবটেস্ট করার ইতিহাস যদি পাই, এক্ষেত্রে ন্যাট্রাম সালফ অ্যাপ্লাই করব। সোজা ন্যাট্রাম সালফ, এমেরিনাম, এই ৩ মেডিসিনের যে পার্থক্য করেছি, এই পার্থক্য যদি আমরা জানি তাহলে অবশ্যই আমাদের মেডিসিন অ্যাপ্লাই করতে কষ্ট হবে না। অপরদিকে আরেকটি মেডিসিন আজকে আলোচনা করে আমি শেষ করে দিব। পালসিটিলা কিন্তু গনোরিয়া আর সিরাপ যদি চাপা পড়ার ইতিহাস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু
খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, যে সমস্ত পুরুষের এই গনোরিয়া সাপ্রেসড হয়ে তার যৌন সমস্যা দেখা দিয়েছে অথবা তার অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সে এই রোগের কথা হয়তো কারো কাছে হয়তো বলে নাই। এখন একটা পর্যায়ে অতীতের ইতিহাস নিয়ে সবসময় সে কান্নাকাটি করতে থাকে। সবসময় দেখা যায় যে সে কিছু বললেই তার চোখ থেকে পানি চলে আসে, তার ইমোশনটা অত্যন্ত বেড়ে যায়, অত্যন্ত সিম্প্যাথেটিক হয়ে যায়, সহজেই তার চোখে পানি চলে আসে, মুক্ত বাতাসে থাকতে চাই। মাঝে মাঝে কদাচিৎ কখনো খিটখিটে হয়ে গেলেও সেই খিটখিটে ভাবটা দীর্ঘক্ষণ থাকে না, তার মুডটা চেঞ্জেবল হওয়ার কারণে আবার রাগ কিছুক্ষণ পরেই পড়ে যায়। তাকে আদর দিলে, ভালোবাসলে, তাকে কাছে টানলে, একটু মাথায় হাত বুলিয়ে দিলে সে অত্যন্ত কমফোর্ট ফিল করে, একটু মুক্ত বাতাসে গেলে কমফোর্ট ফিল করে। তার প্রস্রাবের সাথে যে আজ থেকে 10 বছর আগে গনোরিয়া স্রাব যখন চাপা পড়েছিল, তখনকার ইতিহাস আপনাকে নিতে হবে, বর্তমান ইতিহাসটাও নিতে হবে। তখনকার ইতিহাস কিভাবে নিবেন? যে আপনার যখন গনোরিয়া হয়েছিল তখন ওই প্রস্রাবের কালারটা কেমন হতো, পুজের কালারটা কেমন হতো, ওই ইতিহাসটা আপনাকে নিতে হবে। যদি কিনা পালসের সদৃশ লক্ষণাবলী অতীতে চাপা দেওয়া হয়ে থাকে, তথাকথিত আরোগ্যের নামে চিকিৎসা করে এটা সাপ্রেস করা হয়, তাহলে ওই ইতিহাসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। এখন বর্তমানে হয়তো তার গনোরিয়া সিরাপ নাই, কিন্তু দেখা গেল অন্য কোনো সমস্যা, তার জ্বর ভালো হচ্ছে না। কি ভালো হচ্ছে না? তার জ্বর ভালো হচ্ছে না, এই শীত লাগে এই গরম লাগে, এই শীত লাগে এই গরম, এই গরম লাগে এই শীত লাগে। এই পর্যায়শীল অবস্থা যখন পালসিটিলা রোগীর মধ্যে তৈরি হবে, আবার অপরদিকে গনোরিয়া সিরাপ চাপা পড়ার পর থেকে দেখা যায় তার অল্প কিছু কিছু বললেই চোখে পানি পানি আসতে থাকে এবং মানুষের মধ্যে সে যেতে ভয় পাচ্ছে। তার মধ্যে ফিক্সড আইডিয়া থাকে, তার মধ্যে ভূতের ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে। তার জীব দেখবেন যে শুষ্ক, অনেক বেশি শুষ্ক, কিন্তু পিপাসা নাই। তার লক্ষণগুলো পরিবর্তন হতে থাকে। দেখবেন রোগ লক্ষণ তার পরিবর্তন হচ্ছে। অতীতে তার গনোরিয়া হয়েছিল, এরপর জ্বর হয়েছে, এরপর এরপর হয়তো তার পাতলা পায়খানা শুরু হলো, এরপর তার কোষ্ঠবদ্ধ দেখা দিল। ঘুরে ফিরে বিভিন্ন রোগ থেকে বিভিন্ন রোগে এইভাবে একটার পর একটা রোগ আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। এবং সেই সাথে সে যদি অত্যন্ত শান্ত শিষ্ট নম্র ভদ্র মানুষের সাথে মিশতে চাই, ভূতের ভয় করে, অপরদিকে মানুষের ভয়ও তার মধ্যে কাজ করে, পিপাসাহীনতা, গরম কাতরতা, সমস্ত শরীর মনে হচ্ছে জ্বালাফোড়া করতেছে, এই জ্বর আসে, আবার শীত লাগে, পায়ের তালুতে জ্বালা করতেছে, হাতের তালুতে জ্বালা করতেছে, একটু মুক্ত বাতাসে গেলে সে ভালো ফিল করে, আবদ্ধ রুমে সে অস্বস্তি ফিল করতে থাকে। এবং এই পালসিটিল অ্যাপ্লাই করার পরে দেখবেন আজ থেকে 10 বছর আগের এই গনোরিয়া সিরাপ যদি ফিরে আসে, ওই গনোরিয়া সিরাপটা হবে কখনো পাতলা, কখনো ঘন, কখনো সাদা, কখনো হলুদ, কখনো সবুজ। এই পরিবর্তনশীল স্রাব হওয়াটা পালসিটিলার বিরাট বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এমন অবস্থায় আমরা পালসিটিলা ছাড়া অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু পালসিটিলার ক্রনিক মেডিসিন কিন্তু সাইলিশা। পালসিটিলার ক্রনিক মেডিসিন আরো অনেক মেডিসিন আছে। পালসিটিলার কমপ্লিমেন্টারি বা ক্রনিক, পালসিটিলার ক্রনিক মেডিসিন সাইলেশিয়া, আবার পালসের সাথে অ্যাসিকুলার খুব ভালো সম্পর্ক আছে, পালসিটিলার সাথে বেডেনের খুব ভালো সম্পর্ক আছে, পালসের অনুপ্রো ক্যালকেরিয়ার খুব ভালো ওষুধ, ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো ওষুধ, ক্যালিসাল পালসিটিলার কমপ্লিমেন্টারি, পালসিটিলার অনুপূরক ওষুধ লাইকোপোডিয়াম, পালসিটিলার অনুপূরক ওষুধ ফেভার পেলাম। আমরা যদি আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, ডিডি করি, সেই ক্ষেত্রে দেখবো যে আরো অনেক মেডিসিন আছে। হতে পারে সেটা আর্জেনাইটিকাম, হতে পারে ক্যালকেরিয়া, ক্যালকেরাসাল, ফোজা, সালফার, স্টেমিসেগ্রিয়া, অনেক মেডিসিন আছে, মেডোনিনাম। এই মেডিসিন গুলোর কথাও আমরা চিন্তা করতে পারি। এক ফার্স্ট প্রেসক্রিপশন হয়তো আপনারা করতে পারতেছেন, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারতেছেন না। সেকেন্ড প্রেসক্রিপশন করাটা সো মাচ ডিফিকাল্ট। তো যাই হোক, আমি অনেক আলোচনা করেছি, 10টা 37 বেজে গেছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে আলোচনার সমাপ্তি জানতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘক্ষণ যে আলোচনা শুনতেছেন, আমি আমার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অশেষ ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা করেন। ধন্যবাদ স্যার। স্যার একটু রেপার্টিশন করাবেন না স্যার? আর কত ভাই, আর কত? জি স্যার। আমাদের ফয়সাল ভাইটা করতে করছিলেন, ফয়সাল ভাই চলে গেছেন নাকি? একটা প্রশ্ন মনে ছিল। ফয়সাল ভাই চলে গেছেন? ফয়সাল ভাই চলে গেছেন না? চলে গেছে স্যার।
আচ্ছা, ঠিক আছে। তো আর কোনো তো কোশ্চেন আমার আরো? কাছে স্যার যে পালস সেটার যে গনোরিয়ার যে স্যার রোগগুলা, আমি একজন কমপ্লিমেন্টারি একজনকে মেডিসিন কি করুন। কি আছে? সরি, যে পালস সেটা হচ্ছে গনোরিয়ার রোগী, এর পানি পিপাসা কি দুইজন থাকবে? একসাথে কোশ্চেন করলে হবে না। দুজন একসাথে কোশ্চেন করলে হবে না। একজন একজন করুন। আমির পালস ফয়সাল ভাই, জি কোশ্চেন করুন। তারপরে আব্দুল রাজাক ভাই, জি। পালস সেটার যে রোগী, যে গনোরিয়ার ক্ষেত্রে সে পানি পিপাসা থাকবে কিনা, এটা কি মেজরিটি থাকে কি? আসেন, পালসেটিলার পরিবর্তনশীলতা, এটা হলো ব্রাড বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। পালসেটিলা রোগীর কদাচিৎ কখনো পিপাসা দেখা দিতে পারে, কিন্তু পিপাসাহীনতাই বেশির ক্ষেত্রে দেখা যায়। কখনো কদাচিৎ হয়তো পরিবর্তনশীল হওয়ার কারণে পালসেটিলা রোগী যদিও গরম কাতর, মাঝে মাঝে সে শীত কাতর হয়, যদিও তার পিপাসা থাকে না, কিন্তু কখনো কখনো তার এক্সট্রিম থার্স্ট থাকে। এটাও কিন্তু রেপার্টরিতে আছে, জি ভাই। উত্তর পাইছেন আপনি? জি স্যার। জি, ধন্যবাদ। আমাদের আব্দুল রাজ্জাক ভাই কোশ্চেন আপনারা করেন। দেখছেন। ম্যাডোরিনামের পরে লক্ষণ সাধারণত একটু উন্নত আসতে পারে। বেডুইনামের, সরি, ম্যাডোরিনামের পরে কি কি ওষুধ ব্যবহার করা যেতে পারে লক্ষণ সাদৃশ্য? মেডোনিয়ামের, হ্যাঁ হ্যাঁ, লক্ষণ সাদৃশ্য মেডোনিয়ামের কমপ্লিমেন্টারি অনেকগুলো মেডিসিন আছে। সেই ক্ষেত্রে ক্যানাবিস ইন্ডিকা, নেপটাম সালফ, সরিনাম, পালসিটিলা, সালফার, সিপিলিনাম, আপনার থুজা, টিউবারকুলিনাম, এই মেডিসিন গুলো হচ্ছে আপনার অনুপ্রক ওষুধ। আর যদি আমরা ডিডি দেখি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এর কোনো মেডিসিন আসে, সেই কার্সিনোসিনের কথা চিন্তা করতে পারি। নেপটাম সালফ, ল্যাকেসিস, টাক্সভোম, প্লাটিনা, পালসিটিলা, সালফার, থুজা, টিউবারকুলিনাম, এই মেডিসিন গুলোর কথা চিন্তা করতে পারি। ঠিক, ধন্যবাদ ভাই। আর কোনো কোশ্চেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু পরামর্শ চাচ্ছিলাম। সেটা হচ্ছে স্যার, আমার ছেলের বয়স হলো 20 বছর। তার ওই যে গল ব্লাডার স্টোন ধরা পড়ছে আর কি। তো সেটা হলো স্যার 4 mm। তো এই মুহূর্তে তাকে স্যার হোমিও কিছু ওষুধ দেওয়া হয়েছে, বার্গলিস মাদার, আর স্যার চায়না দিছি আর লাইকো দিছি আর কি স্যার। তো এতে এই, আর আপনি তো, জি স্যার, জি বলুন, হ্যাঁ বলুন। স্যার এই যে বায়োকেমিকে কি দিছি, খেলক্রিয়াফস, ম্যাকফস আর নেট্রামসাল। জি। তাতে তার ব্যথা এখন কম, কিন্তু মাঝে মাঝে ব্যথা হয়। তো এই ওষুধের মধ্যে কি স্যার এটা রিমুভ হবে না অপারেশনে যেতে হবে নাকি, জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। আসলে পাথর এখনো ছোট আছে। তো ছোট থাকলে অনেক ক্ষেত্রে হয়, কয়টা আছে এটা আমার জানতে হয়। আর অধিক যদি পাথর হয়ে থাকে, একটা অনেক, হ্যাঁ হ্যাঁ, sorry, একটা পাথর, একটা একটা পাথর। পাথর, তাহলে আপনি একটু ঝুঁকি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু অধিক হয়ে গেলে, এবং পাথরের সাইজটা একটু আকৃতি বড় হয়ে গেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা, যদি অনেক হোমিওপ্যাথিক ডাক্তার বলি যে পাথর চলে যায় গল ব্লাডারের, কিন্তু এটা যাওয়াটা অত্যন্ত কঠিন। পিত্ত পাথর যাওয়াটা অত্যন্ত কঠিন। মূত্র পাথর বা কিডনির পাথর বলেন, আপনার কি মূত্রথলিতে যদি পাথর তৈরি হয় ব্লাডারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা যেতে পারে। কিন্তু গল ব্লাডারে পাথর হলে, একটু বড় হয়ে গেলে, সেটা আরোগ্য করা অত্যন্ত কঠিন। ঠিক আছে, ছোট অবস্থায় হলে ওষুধ দিতে দিতে আসলে তো বাইল যেটা আপনার করে, বুঝছেন, জি স্যার। যে বাইল ডাক্ট আছে, বাইল ডাক্ট, ওটা হ্যাঁ যদি স্যার, বন্ধ বাইলটা হয়ে একটা যায়। কি স্যার চলে যেতে পারে স্যার এটা? না, বাইল ডাক্ট তো এটা তো খুবই ছোট্ট জায়গা। তো এখন যদি ওষুধ প্রয়োগ করার ফলে যদি ওইটা সফট হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে ভিন্ন কথা। সফট না হলে কিন্তু বা ওটাকে গলিয়ে ফেললে সেটা ভিন্ন কথা। আর গলিয়ে ফেলতে না পারলে তো সমস্যা। ঠিক আছে, তো স্যার আপনি ওইটা ও তো গুলো অ্যাপ্লাই করতেছেন, এইগুলো হোমিওপ্যাথিক মেডিসিন, একাধিক মেডিসিন একসাথে ব্যবহার করার বিধান কোথাও নাই। আপনি যেটা করতেছেন এটা ঠিক করতেছেন না। একসাথে একাধিক মেডিসিন হোমিওপ্যাথিতে অ্যাপ্লাই করা যায় না, জি স্যার। এটা জি হচ্ছে প্রথম ভুল। এবং আরেকটা ভুল হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের সাথে বায়োকেমিক ওষুধ এটাও ব্যবহার করা যায় না। এখন কোন মেডিসিনে কাজ করতেছে, কোনটাই করতেছে না, আপনি কি করে বুঝতেছেন? জি স্যার। না এখন মেডিসিন স্যার চাপা বুঝতেছি। দিচ্ছে, মেডিসিন চাপা দিচ্ছে, না তার আরো অন্য রোগের দিকে নিয়ে যাচ্ছে, এটা আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। তো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? স্যার উত্তরা থেকে স্যার। জি জি, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, তো আর, উত্তরা থেকে। জি, জি। স্যার আমি একটা পরামর্শ স্যার ওনাকে যে সূত্র উত্তীর্ণ সূত্র ভালো করে, হ্যাঁ? ওখানে ইনি বলছে
আমরা একজন করবো যে হ্যালো স্যার, জি থুজার বলুন। থুজার যে রোগী পেশেন্ট সেটা কি আসলে কি শীত কাতর থাকবে বেশি না গরম কাতর থাকবে না উভয় কাতরই থাকবে? সোজা শীত কাতর, গরম কাতর, কিন্তু সম্ভবত প্রথম শ্রেণীর গরম কাতর আমি যতটুকু জানি। ঠিক আছে, সরি, প্রথম শ্রেণীর শীত কাতর। সোজা হচ্ছে, আচ্ছা আমি তারপর একটু রেপার্টরি দেখে নিই। সোজা দ্বিতীয় শ্রেণীর শীত কাতর এবং দ্বিতীয় শ্রেণীর গরম কাতর সম্ভবত, দেখি। 1 মিনিট, জেনারেল এক্সামিনেশন। তৃতীয় শ্রেণীর গরম কাতর, দ্বিতীয় শ্রেণীর শীত কাতর। জি। স্যার, যে থুজার যে আপনি এক্সপ্লেনেশন করলেন স্যার, এটা আপনি তো অনেক এক্সপ্লেনেশন করলেন, কিন্তু সারমর্মটা কি যে একটা পেশেন্টে তো অত এক্সপ্লেনেশন করে মানে করাও যায় না মানে and, একটা সেই সারমর্ম আসে না থুজার এই সিমটম হলে আসলে জাস্ট আমি ফিক্স। বলি আমি বলি কারণ আমি বলি এইভাবে এইভাবে হোমিওপ্যাথিক জানার কোনো সুযোগ নাই, হ্যাঁ। তো ডাক্তার কেন্ট ম্যাথমেটিকা আয়ত্তের কৌশলের বিষয়ে ডাক্তার কেন্টের একটা কথা আপনি যদি স্মরণে রাখেন, প্রথমে মেডিসিনটা ফার্স্ট টু লাস্ট করতে হবে। কি করতে হবে? প্রথমে মেডিসিনের আদ্যপান্ত লক্ষণ ফার্স্ট টু লাস্ট করতে হবে। এরপরে কি সিমটম গুলো পড়তে হবে, তাহলে আপনি মনে রাখতে পারবেন। আপনি বই পুস্তক অনেক, আপনার গাইডিং সিমটমস আছে, আপনার কি বলো কি কিনোটস আছে। এই কিনোটস গুলো একটু দেখার চেষ্টা করবেন। খোঁজার যে সারমর্ম, এটা হচ্ছে দেখবেন যে সে কিন্তু একটু একটু প্রকৃতির হবে। কি হবে? সে হয় একটু প্রতারক। তো ছলচাতুরি, ধান্দাবাজি, জুয়াচুরি, এইগুলো তার মানসিক লক্ষণ থাকবে এবং সবকিছু গোপন করার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকবে। সেটা রোগকে গোপন করা, তার মানসিক যে বৈশিষ্ট্য বলে আছে, তার চরিত্র আছে, সেটাকে গোপন করা এবং ভান ধরে অসুস্থতা দেখানো, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। তারপরে মানসিক আরো অনেক লক্ষণ আছে। বিশেষ করে সে নিজের শরীরটাকে দেখবেন যে তার একটা ফিক্সড আইডিয়া থাকে, মনে হয় যে আমার কোন কঠিন ব্যাধি হয়ে গেছে, এই ধরনের মানসিকতা থাকবে। এবং নিজের শরীরটা মনে হচ্ছে সেপারেট হয়ে গেছে, এই ধরনের মানসিকতা থাকবে। অথবা জীবনের প্রতি একটা বিতৃষ্ণা থাকবে, সে অত্যন্ত উত্তেজিত থাকবে, সামান্যতেই সে চাচামেচি করতে থাকবে, সামান্যতেই সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, তার গান বাজনা ভালো লাগবে না, সে নার্ভাস প্রকৃতি থাকবে। লক্ষণ তো অনেক লক্ষণ আছে, এই সমস্ত লক্ষণ তো একবার কি সিমটম, বুঝছেন? আবার সে পাগল হয়ে যাবে, এই ভয়ও তার মধ্যে কাজ করতে থাকবে। তার স্বপ্নের ইতিহাস নিবেন, তার অন্যান্য ইতিহাস নিবেন। একটা মেডিসিনকে মেমোরিতে রাখতে হলে আমার মনে হয় উৎস থেকে শুরু করে একদম এক্সট্রিমিটিস পর্যন্ত, উৎস থেকে শুরু করে একেবারে এক্সট্রিমিটিস পর্যন্ত এটা পড়তে হয়। আপনি আসছেন 11টার সময়, ধন্যবাদ। এখন তো আলোচনা শেষ হয়ে গেছে, মিনার আপা। ঠিক আছে, সে অত্যন্ত ঝগড়াটে হবে, অত্যন্ত কি জেলাসি হবে, অত্যন্ত খিটখিটে মেজাজের হবে। এগুলো কিন্তু সোজার মানসিক বৈশিষ্ট্য। আচ্ছা স্যার, এটা কি পরিবার কেন্দ্রিক থাকবে না পরিবারের বাইরে করবে? সার্বিক বিষয়, সার্বিক, শুধু পরিবার না, এই যে সব বিষয়। এই যে খিটখিটে মেজাজ প্লাস সব হচ্ছে জায়গায়, হলো ঝড়কাটে সব স্বভাব জায়গায় স্যার, ঝগড়া ঝড়কাটে স্বভাব, ঝগড়াটে সব, হয় না? এটা কি পরিবার কেন্দ্রিক হবে না বাইরে করবে? সব সব জায়গায়, সব জায়গায় করবে। আর ম্যাডো? মেডোনি নাম, মেডোনি নাম কিন্তু কখনো কখনো সে অ্যাগ্রেসিভ হওয়ার কারণে খামখেয়ালি পনা অনেক সময় দেখাই, যে উত্তেজিত হয়ে হয়তো কাউকে কি হিট করলো। এটা বাইরে ভিতরে বাড়িতে হতে পারে, বাইরেও হতে পারে, যেহেতু তার মধ্যে খামখেয়ালি পনা আছে এবং সে অত্যন্ত অ্যাগ্রেসিভ থাকে, অত্যন্ত ওভার এক্সাইটেড হয়। খামখেয়ালি পনা হওয়ার কারণে, খামখেয়ালি পনা টাইপের হওয়ার কারণে কি হয়, সে হয়তো কাউকে মারধর করবে। এটা এটা হতে পারে। থুজা কি মারে নাকি ম্যাডো মারবে? ঝগড়া না, মেডো মেডো অ্যাগ্রেসিভ বেশি হয় সুতার থেকে, মেডো বেশি অ্যাগ্রেসিভ হয়। আপনার সুতা বাড়িতে ঝগড়াঝাটি করবে এবং রাগ করে অনেকদিন সে কথা না বলেও থাকতে পারে। আর সাইকোটিক যত রোগী আছে দেখবেন,
এদের দয়ামায়া একটু বেশি কম থাকে, ঠিক আছে, শরীরদের দয়ামায়া বেশি থাকে। তো অনেক রাত হয়েছে ভাই, 11টা বাজতে যাচ্ছে, বাসায় যাবো, খাওয়া দাওয়া করে নাই খাবো। জি। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর প্রশ্ন নিব না, যেহেতু আপনি সুন্দর আলোচনা করেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য আলোচনা করেছেন। হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাকে সত্যি আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। এত সুন্দর করে স্যার আজকে আপনি ব্যাক আরেকটা পিকচার বিষয় আপনি বলি, অঙ্কিত করছেন। অসংখ্য ধন্যবাদ। জি স্যার, বলেন স্যার। আমাদের গাইবান্ধাতে আছেন আব্দুর রাজ্জাক ভাই। আব্দুর রাজ্জাক ভাই শুনতেছেন? চলে গেছেন স্যার। স্যার আগামীকাল আমাদের সকালে ক্লাস আছে, যে আমি বলে দিই, সকালে ক্লাস আছে আগামীকাল আমাদের ক্যাকটাস গ্র্যান্ডোফুলাস মেডিসিনটা, এর সকালে ক্লাস আছে। জি, আমরা সকলকেই চাই যে সকলেই সবাই ক্লাসে যোগদান করবেন। জি, জি বলুন। স্যার আমি কালকে সকালে একটা স্কিন ডিজিজের কি স্কেয়ার করে দিতে পারে? সরি, কালকে কালকে একটা পেশেন্ট স্কিন ডিজিজের একটা করাইতে পারে বলছে। স্কিন ডিজিজের উপরে উপরে একটা পেশেন্ট আছে স্যার, তো মানে একটু মানে অ্যাকচুয়ালি চিকিৎসার ব্যাপার যেটা বলছি। জি জি জি, পেশেন্ট আপনার আপনার কাছে আছে? আপনি কোথা থেকে বলতেছেন? হ্যাঁ স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে স্যার। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, হ্যাঁ, তো আপনি শেয়ার করবেন কেস? হ্যাঁ স্যার, কালকে সকালের দিকে। আচ্ছা আচ্ছা, রুগী রুগী আসবে? হ্যাঁ স্যার, রুগী আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের গ্রুপের সিস্টেমটা রাসেল ভাইয়ের কাছে জেনে নিন, তারপরে সেভাবে জেনে নিয়ে কথা বললে হবে। জি। আচ্ছা তো স্যার। আমি বলে দিই, আমি এখানে বলে দিই স্যার, যেহেতু আমাদের গ্রুপের সিস্টেম হচ্ছে, যদি কেউ আমাদের গ্রুপে গ্রুপে যদি কেউ রুগী দেখায় সেক্ষেত্রে 500 টাকা ভিজিট, হ্যাঁ 500 টাকা ফি দিতে হবে। তাহলে একটা রুগীকে নিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে রুগীকে নিয়ে পর্যবেক্ষণ করা হয়, কেস অ্যানালাইসিস করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা এই যে টাইমের কিন্তু দাম, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আমাদের মানে রুলস যেটা। তো প্রত্যেকে 500 টাকা ভিজিট, অলরেডি অনেকেই দেখাচ্ছে, যেমন নুর ইসলাম ভাই প্রায় 10-15 জন, প্রায় 15-20 জনের মতো উনি রুগী দেখিয়েছেন। তো প্রত্যেকে কিন্তু 500 টাকা করে ভিজিট দিচ্ছেন। এরপর অনেকেই এখানের মধ্যে এই যে রেফাত আলী সহ আরো অনেকেই বেশ কয়েকজন রুগী দেখিয়েছেন। তো বেলায়েত ভাই, প্রত্যেকেই কিন্তু বেলায়েত ভাই। 500 টাকা ভিজিট দিচ্ছেন। জি বেলায়েত ভাই, হ্যাঁ। তো সবার ক্ষেত্রে একই রুলস, 500 টাকা ভিজিট। আচ্ছা স্যার, তাহলে আমি ওই বিষয়টা তাহলে স্যার এর সঙ্গে শেয়ার করি, জি জি, শিওর, পেশেন্টের কথা সঙ্গে। বলেন। জি 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 জি। হুম স্যার। আচ্ছা স্যার। সকালে ক্লাস কয়টায় শুরু হয় স্যার? 9টা থেকে, আমরা 9টা থেকে ক্লাস শুরু করি, 9টা থেকে 11টা। আচ্ছা, থ্যাংক ইউ। কে বলতেছেন? আমি মোহাম্মদ শাহিনুর হোসেন, আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহী পুঠিয়া। ও, শাইনুর, ও, রহমান, আপনি আমাদের সাথে আহ, যুক্ত আছেন কিনা, গ্রুপে অ্যাড আছেন? জি জি জি, গ্রুপে অ্যাড আছে। এখানে আপনারা কে কারা কারা গ্রুপে অ্যাড নাই, তাহলে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, অ্যাড বলতে আমি তো একটা লিংক দিয়ে ঢুকছি, অ্যাড আছে কিনা সরি এটা তো আমি বলতে পারছি না। আপনি আমাকে ই করেন, ওই মেসেঞ্জারে হাই দেন আমার নাম। আমার মনে হয় না, ওনাকে নতুন দেখতেছি তো, উনি আমাদের গ্রুপে, আমি তো প্রায় 10-12টা গ্রুপের মধ্যে আমি শেয়ার করি, হয়তো উনি ওখান থেকে আমাদের কোনো একটা গ্রুপ থেকে লিঙ্ক পেয়েছে। আপনি এখানে আমাকে মেসেঞ্জারে নাসিরুদ্দিন নামে ফেসবুকে আপনি আছেন কিনা দেখেন, নাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আমার 5000 পূর্ণ হয়ে গেছে, কিছু আমাকে আমি ডিলিট করে দিব, রিমুভ করবো আর কি। আচ্ছা ঠিক আছে। মাইনুল স্যার, স্যার জি, আপনাকে একটু দেখ। আমাকে দেখতে চান? কে আপনি? আবুল হাসান, ইন্ডিয়া থেকে? আমাকে দেখবেন না? জি ঠিক আছে, আমি, জি, ভিডিওতে আসতে হবে।
আমাকে দেখা যাচ্ছে? জি স্যার, নায়ক শাকিব খান স্যার। দেখতে পেয়েছি স্যার, জি জি। দেখতে পেয়েছি স্যার। স্যার হোমিওপ্যাথির যাক, আমি খুব খুশি। স্টুডেন্ট। জি জি জি। জি স্যার। তো ঠিক আছে, স্যার ধন্যবাদ। আমি তো গ্রুপে নাই নাকি স্যার? আমি তো বুঝি না স্যার। গ্রুপে আমি তো মানে গ্রুপে নাই গ্রুপে আছে মনে হয়। কিনা আমাকে ক্লাস হ্যাঁ স্যার, আপনার আমি ফেসবুকে লিংক দেন, ফেসবুকে লিংকটা দিয়ে দেন, বলুন স্যার। আমি অ্যাড করে মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারে আপনি হাই দেন রাসেল ভাই, অথবা আমাকে আমার যে ফেসবুক